দূর দাঁড়িয়ে দৌড়চ্ছি, 5টার মধ্যে পৌঁছতে হবে। কোথায় কেন সে তো থামনেলই বলে দিয়েছে। অধিকন্তু নদশায়ও চলেছি বাংলার ট্রাভেল ব্লগারদের বার্ষিক জমায়েতে। কলকাতা ফোর্ট, আরে থুরি, কলকাতা জেনারেল পোস্ট অফিসে। এখন রয়েছি হাওড়া মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনে। দেয়াল চিত্রগুলো মামুলি, দায়সারা, তবে বাকি সব কিন্তু ঝকঝকে, বেশ একটা দিল্লি দিল্লি ভাব। কুড়ি বাবা, এত লোক! শনিবারে দৌড় দৌড় দৌড়, ট্রেন দাঁড়িয়ে পাকড়াতে হবে। যাব মহাকরণ স্টেশন। পরেরটাই তো মহাকরণ না? দমদম থেকে একবারই টোকেন কেটে নিয়েছি। নেমে গেলাম মহাকরণ স্টেশনে, কিন্তু পাতাল থেকে মর্তলো ঠাউর করা মুশকিল। সামনে যে সিঁড়ি পেলাম তাতেই উঠে পড়লাম। হাতে আরো 13 মিনিট। আরো সিঁড়ি, ধাই ধাই ওপরে। টোকেনটা দরজায় খাইয়ে বেরিয়ে এলাম, কিন্তু এখনো পাতাল লোক থেকে মুক্তি নেই। আরে বাস, এই ফ্রেস্কোটা তো বেশ। এটাই শেষ ল্যাব। এখানের দেওয়ালে চোখে স্বপ্নের ডানা নিয়ে বাংলার ছেলেমেয়েরা দাঁড়িয়ে রয়েছে। ঘুরে ঘুরে তাই দেখলাম, নট সো ইমপ্রেসিভ। প্যাক শুনে বুঝলেন এসে গেছি একেবারে ডালহাউসি চত্বরে। সময় পিছলে যাচ্ছে, গাড়ি ঘোড়া তোয়াক্কা না করেই ছুটে চলেছি উদ্দিষ্ট লক্ষ্যে। অনেকদিন পর লন্ডনে এলাম, কিন্তু খুঁটিয়ে দেখার সময় নেই। এই গম্বুজ দেখা গেছে, আর একটু থামি। যা 5টা বেজে গেল। ফুটপাত ধরে সাই সাই। এখানে 2.5 বছর কাজ করে যাওয়ার পুরনো স্মৃতি আবার উস্কে উঠল। ঢুকে পড়লাম গোল ঘরটায়। এটা এখন মিউজিয়াম। সামনেই মধ্যমণি রানার আরও চিঠি পরিবহনের নানান স্মৃতি। আমি যাব পাশের রেস্তোরাঁয়, আবার ধাই ধাই দৌড়। আজকে সব রেকর্ডিং, কিছু আনরেকর্ডেড থাকে। আমাদের মিটিং আছে। এই হলো সেই রেস্তোরাঁ। অনেকে এসে পৌঁছে গেছে, অনেকে আবার এখনো আসছে। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, এলুমটা কোথায়। হোস্টেল আর রেস্তোরাঁ মিলিয়ে খানিকটা 19 শতকের কেবিনের আদলে ডেকোরেশন করা হয়েছে। তারই মধ্যে আমাদের বৈশাখী আড্ডা। পরস্পর আলাপচারিতায় অচিরেই আসর জমজমাট। খাওয়া দাওয়ারও জম্পেশ ব্যবস্থা। কে উদ্যোগ নিল? ক্রমশ প্রকাশ্য। কি সবাইকে চিনতে পারছেন তো? লিখে ফেলুন কজনকে চিনতে পারছেন।
এবার বারান্দায় যাই, ওখানেও তো বেশ হইচই জমে উঠেছে। ছবি তোলা হবে, কিন্তু এত বড় পরিবার, ফ্রেমে আটায় কার সাধ্যে। আমার ক্যামেরা তো আমাকে না নিয়েই দৌড় লাগিয়েছে, একে ওকে তাকে ধরবার জন্য। আমি পেছনে দাঁড়িয়ে মজা দেখছি। খাওয়া দাওয়া তো পরপর হয়েই চলেছে। এবার শুনুন এই অসাধ্য সাধনটি করল কারা। কিন্তু খুব ছোট্ট একটা অল্পক্ষণের সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তটাকে এইভাবে সবাই মিলে যে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে, সবাই মিলে এখানে এসেছে এই গরমের মধ্যে, সেটার জন্য আমার খুব ভালো লেগেছে। আর অরূপ খুব ভালো সাপোর্ট করেছে আমাকে। যাই হোক, আজকের এই দুর্দান্ত সন্ধ্যা, অভাবনীয় সন্ধ্যা, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আরেকজনকে শ্রীমান অরূপ, যিনি এই পুরো উদ্যোগের এক্সিকিউটিভ ম্যানেজার বলা যায়, তার প্রস্তাবনা আনলেন পলাশবাবু, আমাদের পলাশদা নেচার ফিল্ডে, ওই যে তাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আরেকজনকে ধন্যবাদ দেওয়া, সেটা হল অর্পণ পালোধি, যে আমাদের এই পোস্টারটা বানিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গ্রেট পোস্টার। আমরা এই যে আজকে সবাই এখানে একসাথে হয়েছি, এই একসাথে হওয়ার পেছনে একদিকে যেমন পলাশ এবং অরূপ, এদের একটা অসম্ভব ক্রেডিট রয়েছে। কারণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের নোটিশের ব্যবস্থাপনায় আমরা সবাই একসাথে হয়েছি। এবং যারা আজকে এখানে উপস্থিত হতে পারেননি, আগামী দিনে সকলে মিলে চেষ্টা করবেন যাতে এই ধরনের যে মিট আপ, সেই মিট আপে উপস্থিত হওয়ার জন্য। এবার শুনুন মজার মজার গল্পের কয়েক ঝলক। সবটা শোনাবো না। আমার বরাবর পাহাড় খুব ভালো, মানে টানে, মনে হয় যে বারবার ফিরে যায়। পাহাড়ের ওয়েদার, পাহাড়ের মানুষজন, আঁকামাকা পথ ধরে ওঠা, সমস্ত কিছুর মধ্যেই যেন একটা আপিল আছে। উজবেকিস্তান বর্ডার ক্রস করছিলাম একদিন এক সকালে, মনে এই ভয়টা রয়েছে কি না জানি বলবে। ল্যান্ড বর্ডার দিয়ে ক্রস করছি, যে ল্যান্ড বর্ডার দিয়ে আর্ধেক লোককে ফিরিয়ে দেয়। আমার এক্সপিরিয়েন্সটার মধ্যে এক হচ্ছে উডল্যান্ডস, বড় আগে একটু ভেবে দেখবেন যারা ট্রাভেল করেন। আমার সাথে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে কি ঘটেছে আর বলছি না। বলতে বলতে বোটের সব লাইট অফ হয়ে গেল, চারদিকটা পুরো অন্ধকার, আর আমাদের জলে নামিয়ে দেওয়া হলো এবং রাস্তা এরকম নাড়ালে পুরো মনে হচ্ছে জলের তলায় অসংখ্য জোনাকি জল জল হয়েছে। হ্যাঁ, আমি তখন ছিলাম লাদাখে। এবার কি হয়েছে, গরম থেকে ঠান্ডায় গিয়ে আমরা কি হয়, ঠান্ডা সহ্য না করতে পেরে একের পর এক জামা কাপড় চাপাই, আমিও চাপিয়েছি। গিয়ে হয় কি যে বিভিন্ন জায়গায় যে ঘুরতে ঘুরতে ভগিং করতে গিয়ে সেই জায়গাটাকে কিন্তু ভালো করে আমাদের দেখাই হয় না। যে আমার ওই আপনারা জানেন যেখানে সেখানে জলে নিয়ে পড়ি, ব্যবস্থা কি কাণ্ড। যাই হোক, তো এরকম বিভিন্ন ঘটনা ঘটে আছে, তার মধ্যে ছোট একটা ঘটনা বলি। তখন আমি গেছিলাম হচ্ছে, দীপদাও গেছিলো তার আগে কর্তারপুর। তো কর্তারপুরে আমি যখন যাই তখন পুরো ওই সময়টা পুরো সেকেন্ড লকডাউন স্টার্ট হয়েছে, সব চারিদিক বন্ধ। তার আগে সমস্ত প্রসেস কমপ্লিট করেছি। কমপ্লিট করে আমরা 3 বন্ধু ঠিক করেছি যে আমরা পাকিস্তান যাবো। আর আমার সাথে ছিল আমার একটা লুফথানসার ব্যাগ, সেই ব্যাগে আমার সমস্ত কিছু ছিল, মানে ওই বাবা যে টাকা দিয়েছিল সেই টাকা থেকে এরকম করে কত টাকা নিয়েছি আমি জানি না, পার্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি। আমার অ্যাডিডাসের মোজা কিনেছিলাম 60 টাকা দিয়ে, জুতোগুলো ফ্যানের উপরে তুলে দিয়েছি, আর ওই মোজাগুলো ব্যাগের মধ্যে। কীরকম একটা মনে হলো যে আমার যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা নেই। পাহাড়ে উঠে একটা হোটেল যেখানে ঠিক করা ছিল সেখানে পৌঁছেছি, উঠে পড়েছি উপরের তলায়। আমি আর ভাই সব লাগেজ ফাগেজ নিয়ে উঠে পড়েছি। দেখি যে ওই হোটেলের মালকিন দিদি এসে ডাকছে, ওই যে ড্রাইভার আপনাকে ডাকছে। আমি কী ব্যাপার, মানি ব্যাগ ফেলে এসেছি, কিছু ফেলে এসেছি, চটপট করে নিচে এসেছে। দেখি উনি একটা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কী ব্যাপার, কিছু গাড়িটা ধুয়ে দিয়ে যান, বমি করেছে আপনার বউ। তো এই প্যাকিয়ং এয়ারপোর্টে যাওয়ার অভিজ্ঞতাটা ভয়ঙ্কর রকম স্পেশাল। কারণ আমি যে সময় গিয়েছিলাম সে সময় আকাশ একদম পরিষ্কার ছিল, কোনো মেঘের ঘনঘটা নেই, এবং অনেক দূর থেকে আমরা ফ্লাইটে বসে মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে মাকালু, কাঞ্চনজঙ্ঘা অদ্ভুত সুন্দরভাবে দেখেছিলাম। মানে আমাকে দূর থেকে দেখে ইমিগ্রেশন অফিসার মানে জাস্ট বুঝে গেল ইন্ডিয়ান। দূর থেকে ইমিগ্রেশন অফিসারটা আমাকে বললো জিমি আজা। আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম শরীর খারাপ হচ্ছে। এবার যখন সকালবেলা 6টার সময় গিয়ে গর্ভরঞ্জন পৌঁছালাম, তখনও বাইরে -15।
এবার আমি প্রমাদ গুনেছি, হ্যাঁ আর পারা যাচ্ছে না, চলে যাও ঠিক আছে, চলে যাও, চারদিকে বরফ, -15 ডিগ্রি। এবার আমি চলে যাও তো কোথায় যাও, সামনে বইছে জাঁসখান নদী, সেটাও বরফ, কিভাবে যাব কি করব? আমরা একবার গিয়েছিলাম রানীক্ষেত, সেই রানীক্ষেতে গিয়ে বিকেলবেলায় সারাদিন কাজকর্ম করেছি, বিকেলবেলাতে রানীক্ষেতের যে পাইনের জঙ্গল, সেই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর স্বাভাবিকভাবে সারাদিনের পরিশ্রমের একটা সফল রয়েছে, তার ফলে একটু খিদেও পেয়েছে। আর ওই জঙ্গলের থেকে নিচে দেখছি একটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা সেখানে খেতে ঢুকলাম। কারণ ওখানে লেখা রয়েছে আলুর চপ, ভেজিটেবিল চপ, সঙ্গে ফিশ ফ্রাই। তা আমরা বললাম ঠিক আছে চলো, আমরা বলে দিলাম যে ফিশ ফ্রাই আলু, ট্রেতে করে প্লেট নিয়ে ফিশ ফ্রাই এসে উপস্থিত। আমি তো দেখে মাথায় হাত, আমি এটা কি বলছে ফিশ ফ্রাই ফ্রেশ হয়, আমি আয় কি না দেখলাম মাছের পেটে দুটোকে ভেজে আমাদের সামনে দিয়েছে নাও ফিশ ফ্রাই। একবার ওই বনগাঁর দিকে একটা জায়গায় গিয়েছি, সেখানে দিলাম ঝাঁপ একদম নৌকার মাঝখান থেকে। ওটা কোনো প্ল্যানের ছিল না, যার জামাটা খুললাম গেঞ্জি পরে ঝাঁপ দিলাম, ঝাঁপ দিয়ে ওটা সারা গা লাল 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 টাইপের হয়ে গেল। সেটা কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি। তো সেখানে মানে তুমুল বৃষ্টিতে সন্ধ্যা নেমেছে, অনেক তাড়াতাড়ি শীতকাল পশ্চিম দিকে। তো এরকম একটা সময় আমরা পৌঁছেছি হচ্ছে ডেরা বাবা নানকে, একদম বর্ডারের ছোট্ট একটা গ্রাম, হয়তো হার্ডলি হয়তো 400-500 লোক 600 লোক থাকে ওই গ্রামটাতে, খুবই ছোট্ট। জাস্ট একটা অন্ধকারের মধ্যে একটা বোর্ড দেখতে পাচ্ছি যে এখানেই আছে গুরুদুয়ারাটা, মানে ডেরা বাবা নানকের যে গুরুদুয়ারা, ওখানে আমরা আজকে রাতটা থাকবো, সেরকমভাবে প্ল্যান করেছিলাম। আর পুরো কাক ভেজা যেরকম হয়ে যায় সেরকম কাক ভেজা হয়ে গিয়েছি, 3 জনে যাচ্ছি। তো গ্রামের মধ্যে একটা সরু মাটির পথ, পুরো সব কাদা। গুরুদুয়ারাতে পৌঁছেছি, পৌঁছে আমরা চলে গেছি অফিসে। আমরা নেবো হচ্ছে একটা রুম রাত্রে থাকার জন্য। তো উনি যিনি ছিলেন অফিসে, তো আমাদের দেখে উনি কি জানি না কি মনে হলো, আমাদের একটা রুম দিল, 140 টাকা ভাড়া নিয়েছিল ওই 3 জনের রুমে। রুমটা 3 তলায় ছিল। ঠিক 3 তলায় যখন উঠলাম, একটা লম্বা এরকম বারান্দা আছে, বারান্দা দিয়ে সামনে দেখা যাচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। এইদিকে আর্মিরা আমাদের বিএসএফ রয়েছে, ওইদিকে রয়েছে পার্ক রেঞ্জার্স, এদিকে পুরো বর্ডার, একদম নাইট লাইফ, একদম মানে গায়ে কাটা দিচ্ছে ওই সিনটা ভাবার জন্য। এরপর সুন্দর একটি কেক কেটে আমাদের এই সুন্দর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল। বলুন কেমন লাগলো? দেখলেন তো বাংলার ট্রাভেল ব্লগাররা বয়স যাই হোক না কেন মনটাকে একেবারে ছেলে মানুষ করে রেখেছে। না হলে সুগম দুর্গম পাহাড়, সমুদ্র, মরুভূমি অথবা বরফাবৃত পাহাড়, শহর, গ্রাম, জানা অজানা কত না কত জায়গা থেকে মণিমাণিক্য সংগ্রহ করে অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে আপনাদের জন্য নিয়ে আসতে পারছে। বিনিময়ে চাই আপনাদের একটু ভালোবাসা, আর কিছু নয়। ওই ভালোবাসাটুকুই আমাদের মতো ব্লগারদের একমাত্র পাথেয়। তাহলে এবার চটপট লিখে ফেলুন কাদের কাদের আপনারা চিনতে পারলেন। আর হ্যাঁ, যিনি সব থেকে বেশি নাম লিখতে পারবেন তার জন্যে আমার তরফ থেকে একটা পুরস্কার বাঁধা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর শুধু আমার নয় আমাদের ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।